আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে সম্পদ গড়া হয়তো শুধু বড়লোকদের জন্যই সম্ভব, কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে একদম শূন্য থেকে শুরু করেও সম্পদ তৈরি করা যায়, তো চলুন আজ এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। আচ্ছা, সম্পদ গড়া কি আসলেই এতটা কঠিন? মাঝে মাঝে মনে হয় না যেন একটা গোলকধাঁধায় আটকে আছি? দিনরাত হয়তো কঠোর পরিশ্রম হচ্ছে, কিন্তু মাস শেষে অবস্থার কোনো পরিবর্তনই নেই। যদি কেউ এই চক্রের মধ্যে আটকে থাকেন, তাহলে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। সম্পদ কিন্তু কোনো ভাগ্যের খেলা নয়, এটা একটা কৌশল যা যে কেউ শিখতে পারে। এই পুরো যাত্রায় আমরা ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আশা করি এর মাধ্যমে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সম্পদ গড়ার প্রথম ধাপ কিন্তু কোনো বিনিয়োগ করা নয়, বরং নিজের চিন্তাভাবনার মধ্যে একটা পরিবর্তন আনা। কারণ আসল লড়াইটা শুরু হয় আমাদের মনের ভেতর থেকে। চলুন দেখি কিভাবে সেই মানসিকতার ভিতটা আরও মজবুত করা যায়। দারিদ্র্য মানে কিন্তু শুধু পকেটে টাকা না থাকা না, এর আসল মানে হল মনের ভেতরের সেই বিশ্বাসটা যা বারবার বলে আমার দ্বারা হবে না। এই অদৃশ্য শিকলটাই কিন্তু মানুষকে সবচেয়ে বেশি পিছিয়ে রাখে। এখন এই স্লাইডটা একটু খেয়াল করলেই দেখতে পাবেন কিভাবে চিন্তার একটা ছোট্ট পরিবর্তন সম্ভাবনার বিশাল দরজা খুলে দিতে পারে। আমার সামর্থ্য নেই, এই কথাটা সেখানেই আলোচনা শেষ করে দেয়। কিন্তু যখনই প্রশ্নটা হয় কিভাবে সামর্থ্য অর্জন করা যায়, তখনই কিন্তু আসল খেলা শুরু হয়। একটা মানসিকতা আমাদের থামিয়ে দেয়, অন্যটা নতুন পথের সন্ধান দেয়। খুব সহজ কথা, তাই না? আমাদের মনই কিন্তু আমাদের সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও হতে পারে। হয় এটা সুযোগ খুঁজে বের করবে, অথবা অজুহাত তৈরি করে আমাদের থামিয়ে দেবে। সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পয়েন্টে। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের ভালো কর্মচারী হতে শেখায়, সম্পদ সৃষ্টিকারী হতে নয়। একাডেমিক জ্ঞান হয়তো আমাদের একটা ভালো চাকরির দরজা খুলে দেয়, কিন্তু আর্থিক স্বাধীনতা আসে আর্থিক শিক্ষা থেকে। স্কুল শেখায় কিভাবে নিয়ম মেনে চলতে হয়, কিন্তু সম্পদ গড়তে অনেক সময় নিয়ম ভাঙার সাহস আর কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন হয়। এই যে দেখুন, এই বিষয়গুলো সম্পদ আর দায়ের পার্থক্য কিংবা প্যাসিভ ইনকাম, এগুলোই কিন্তু টাকা পয়সার আসল খেলা। অথচ আমাদের স্কুল কলেজের বইয়ে এসবের নামগন্ধও নেই। তো মানসিকতার পর এবার আসি আসল খেলায়, মানে টাকা দিয়ে কি কেনা উচিত আর কি নয় সেটা বোঝা। সংজ্ঞাটা দেখুন, খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের জরুরি। যা পকেটে টাকা আনে তাই সম্পদ, আর যা পকেট থেকে টাকা বের করে নেয় সেটাই দায়। এই সহজ পার্থক্যটা বুঝতে পারাই কিন্তু আর্থিক যাত্রার প্রথম বড় ধাপ। এই উদাহরণগুলো দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন, একটা নতুন গাড়ি কিনলে কি হয়? সেটার দাম তো কমেই, সাথে রক্ষণাবেক্ষণের খরচও আছে। মানে এটা একটা দায়। অন্যদিকে একটা বাড়ি যদি ভাড়া দেওয়া যায়, সেখান থেকে কিন্তু প্রতি মাসেই টাকা আসছে, মানে ওটা একটা সম্পদ। এটা হলো সম্পদ গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর একটা। শখ বা বিলাসিতা করুন, কিন্তু নিজের বেতনের টাকা দিয়ে নয়, বরং সম্পদ থেকে যে আয় আসছে অর্থাৎ প্যাসিভ ইনকাম সেটা দিয়ে করুন। এতে কি হয়, মূল টাকাটা কিন্তু সুরক্ষিত থাকে এবং বাড়তেই থাকে। শূন্য থেকে শুরু করার জন্য আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি? সেটা হলো আমাদের নিজস্ব দক্ষতা আর সামর্থ্য। আমাদের ভেতরে যে জ্ঞান বা দক্ষতা আছে, সেটাই কিন্তু আমাদের আসল সম্পদ। এগুলো হলো সম্পদের বীজের মতো, শুধু সঠিক জায়গায় সঠিক সময় রোপণ করতে হবে। আর এটাই সেই পুঁজি যা দিয়ে একটা আর্থিক সাম্রাজ্য গড়া শুরু হতে পারে। তো কিভাবে এই দক্ষতাকে টাকায় পরিণত করা যায়? এর জন্য মাত্র 4টা ধাপ আছে। প্রথমে দেখুন বাজারে মানুষের কি সমস্যা হচ্ছে, তারপর নিজের কোনো একটা বিশেষ দক্ষতা দিয়ে সেই সমস্যার সমাধান দিন এবং সেই সমাধানটাকেই মানুষের কাছে পৌঁছে দিন। আর এখন আমরা চলে এসেছি একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। এটা আমাদের শুধু ধনীই বানাবে না, আর্থিকভাবে সুরক্ষিতও রাখবে। আর সেই কৌশলটা হলো আয়ের একাধিক পথ তৈরি করা। ওয়ারেন বাফেটের এই কথাটা কিন্তু একদম সত্যি। একটা মাত্র আয়ের উৎসের উপর ভরসা করাটা বেশ ঝুঁকিপূর্ণ, কারণ কোনো কারণে সেই উৎসটা বন্ধ হয়ে গেলে সবকিছুই কিন্তু ভেঙে পড়তে পারে। গবেষণায় দেখা গেছে একজন গড় মিলিয়নেয়ারের অন্তত 7টা আয়ের উৎস থাকে। 7টা? ভাবা যায়, একটা মাত্র আয়ের উপর নির্ভর করাটা যে কতটা বিপজ্জনক, এই সংখ্যাটাই তা বলে দেয়। এখন একাধিক আয়ের উৎস শুনেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দেখুন, চাকরি তো থাকছেই, ওটা হলো আমাদের ভিত্তি। তার পাশাপাশি ছোট ছোট অনেক কিছুই করা যায়, যেমন কোনো সম্পত্তি ভাড়া দেওয়া, ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা, অথবা ছোট্ট একটা সাইড বিজনেস। শেষ পর্যন্ত এই সবকিছুর উদ্দেশ্য কিন্তু শুধু টাকা জমানো নয়,
উদ্দেশ্য হল এমন একটা জীবন তৈরি করা যেখানে আর্থিক স্বাধীনতা আছে, নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? সম্পদ কোনো লটারি জেতার মতো ব্যাপার নয়। এটা হলো একটা প্রসেস, যার শুরুটা হয় মানসিকতা বদলানোর মাধ্যমে, তারপর দরকার হয় আর্থিক শিক্ষা, আর সবশেষে মাঠে নেমে কাজ করা। অর্থের নিয়মগুলো কিন্তু সবার জন্যই এক এবং সবার জন্যই খোলা আছে। প্রশ্নটা হলো, এই নিয়মগুলো কি আমাদের নিয়ন্ত্রণ করবে, নাকি আমরা নিয়মগুলোকে ব্যবহার করে নিজেদের ভাগ্য নিজেরাই লিখব?